সুপ্রিয় শিক্ষার্থীরা, বিআরএসসি অনলাইন স্কুল কর্তৃক আয়োজিত ভার্চুয়াল ক্লাসে আমি মোহাম্মদ খুরশাদ আলম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। আজকে আমরা রেওয়ামিল সম্পর্কে আমরা পূর্বেই একটা ক্লাসে আমরা বেসিক গানগুলো আলোচনা করেছিলাম, কীভাবে রেওয়ামিল প্রস্তুত করতে হবে এই নিয়মাবলীগুলো আমরা পূর্বেই আমরা আলোচনা করেছি। আজকে আমরা একটা সমস্যা নিয়ে তোমাদেরকে একটা অঙ্ক আমরা বোঝাবো। আমরা দেখো একটা উদ্দীপক আছে, জুবলি এন্টারপ্রাইজ 2017 সালে 31 ডিসেম্বর তারিখে হিসাবগুলো ছিল নিম্নরূপ। মূলধন এটি একটা মালিকানার সত্ত্ব, এটা রেওয়ামিলের আমরা ক্রেডিট পাশে যায়, এটা রেওয়ামিলের আমরা খতিয়ানে ক্রেডিট যে নির্দেশ করে। আবার আসবাবপত্র সাজসজ্জা এটা হলো আমাদের একটা স্থায়ী সম্পদ, এটাও আমাদের রেওয়ামিলের ডেবিট পাশে যায়। প্রাপ্য বিল আমরা এটা একটা সম্পদ, এটাও আমাদের রেওয়ামিলের ডেবিট পাশে যায়। পদয় বিল এটা আমাদের একটা চলতি দায়, এটা রেওয়ামিলের ক্রেডিট পাশে যায়। সাধারণ সঞ্চিতি আমরা বাৎসরিক নিট লাভের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্ক নিয়ে যে সঞ্চিতি তহবিল গঠন করি, মূলত আসলে সাধারণ সঞ্চিতি বলা হয়ে থাকে। এই সঞ্চিতিও আমাদের রেওয়ামিলের ক্রেডিট পাশে যায়, যেহেতু এটা নিট লাভের একটা অংশ থেকে গঠন করা হয়ে থাকে। নগদ তহবিল 1/1/2017 আমরা 6000 টাকা আছে, যেহেতু এটা আমরা 17 সালে 31 ডিসেম্বর তারিখে অঙ্ক করি, তাই এটা আমাদের প্রারম্ভিক হাতে নগদ। প্রারম্ভিক হাতে নগদ রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। এর কারণ হলো সমাপনী হাতে নগদের মধ্যে এটা অন্তর্ভুক্ত রয়েছে, এবং আমরা যেহেতু 31 তারিখে আমরা রেওয়ামিলটা প্রস্তুত করি, বছরের প্রথম দিন যে হাতে নগদ আছে এই টাকাটা সমপরিমাণ টাকা সমাপনীতে সমাপনী এটা বাড়তেও পারে আবার কমতে পারে, যার কারণে আমাদের এই হাতে নগদ অন্তর্ভুক্ত হয় না। মজুদ পণ্য 1/1/2017 আমরা 40,000 টাকা, এটা আমাদের প্রারম্ভিক মজুদ, এটা বিগত বছরে অবিকৃত মজুদ যা সমাপনী মজুদ ছিল, আমাদের চলতি বছরে এটা হিসাবকালের প্রথমে এটা প্রারম্ভিক মজুদ। যেহেতু প্রারম্ভিক মজুদ একটা বিক্রয়যোগ্য, সুতরাং এটা একটা পে, এটা আমাদের রেওয়ামিলের ডেবিট পাশে অন্তর্ভুক্ত হয়। কুড়ি আমরা দেনাদার থেকে যে টাকাটা আদায়যোগ্য নয় বা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এটাকে বলা হয় কুড়ি। আর কুঋণ সঞ্চিতিটা হলো আমরা কুঋণজনিত ক্ষতির জন্য পূর্বে যে আমরা একটা সঞ্চিতি রাখছি, এটাকে বলা হয় কুঋণ সঞ্চিতি। এই কুঋণ সঞ্চিতিটা মূলত আমাদের সম্পদের বিপরীত আমরা একটা সঞ্চিতিও বলা হয়ে থাকে, এটাও রেওয়ামিলের আমরা ক্রেডিট পাশে যায়। দালান কোঠা একটা স্থায়ী সম্পদ, এটা আমাদের রেওয়ামিলের ডেবিট পাশে যায়। দেনাদার এটা আমার সম্পদ, যেহেতু দেনাদারের নিকট আমাদের পাওনা টাকাটা ভবিষ্যতে আদায়যোগ্য বিদায়, এটা আমার একটা সম্পদ, এটাও রেওয়ামিলের ডেবিট পাশে যায়। পাওনাদার আমাদের চলতি দায়, পাওনাদারের নিকট আমরা দেনা যা ভবিষ্যতে আমার পরিশোধ করতে হয় বিদায়, এটাও আমার একটা চলতি দায়। দেনা বেতন আমরা এটা একটা মুনাফা জাতীয় ব্যয়, এটা আমাদের একটা খরচ, যত খরচই হোক সব খরচই আমাদের রেওয়ামিলের ডেবিট পাশে যায়। অনুপর্জিত সেবা আয় এটা আয়ের অগ্রিমকে নির্দেশ করে, আয়ের অগ্রিম চলতি দায় যা রেওয়ামিলের ক্রেডিট পাশে যায়। ব্যাংক জমা অতিরিক্ত হলো ব্যাংকের একটা দায় বোঝায়, এটা ব্যাংক থেকে আমরা জমার চেয়ে বেশি টাকা উত্তোলন করছি যা চলতি হিসাবের বিপরীতে এটা দেওয়া থাকে, এটাও ক্রেডিট যার নির্দেশ করে এবং রেওয়ামিলের ক্রেডিট পাশে যায়। নগদ তহবিল 31/12/2017 10,000 টাকা, এটা আমাদের চলতি সম্পদ, এটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে। বীমা আমরা এটা একটা খরচ, বীমা প্রিমিয়াম, বীমা সালামি, বীমা খরচ, এগুলো সবই হলো আমাদের মুনাফা জাতীয় ব্যয়, এটা রেওয়ামিলের ডেবিট পাশে যায়। সমাপনী মজুদ পণ্য মূলত এটা রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না, যেহেতু আমরা প্রারম্ভিক মজুদ আর ক্রয়ের একটা অংশ বিশেষ বিধায় আমরা সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। দ্বিতীয় কথা হলো সমাপনী মজুদ পণ্যটা না হওয়ার কারণ এটা আসলে মূলত আমরা খতিয়ানের উদ্বৃত্ত নয়, যেহেতু আমরা রেওয়ামিল প্রস্তুত করা হয় খতিয়ানের জের বা উদ্বৃত্ত নিয়ে, আর এক্ষেত্রে যেহেতু সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে খতিয়ানের কোনো উদ্বৃত্ত নয়, এর জন্য রেওয়ামিলে এটা অন্তর্ভুক্ত হয়। এবার আমরা এই উদ্দীপকটা থেকে আমরা কি কি প্রশ্ন আমরা তৈরি করব, কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না এর পরিমাণ নির্ণয় করতে পারবো, রেওয়ামিলটি আমরা শুদ্ধরূপে প্রস্তুত করতে পারবো, এক্ষেত্রে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে পারবো। আমরা পরবর্তী স্টেপে আমরা যাই। দেখো যে সকল অন্তর্ভুক্ত হবে না আমরা এখানে লিখছি নগদ তহবিল। পূর্বে উদ্দীপকে আমি বুঝাই আসছি যে প্রারম্ভিক হাতে নগদ অর্থাৎ প্রারম্ভিক ব্যাংক জমা এগুলো চলতি সম্পদ, এগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, যেহেতু সমাপনী উদ্বৃত্তের মধ্যে এটা সমন্বিত আছে বিধায় এটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। মজুদ পণ্য 31/12/2017 এই সমাপনী মজুদ পণ্য আমরা অন্তর্ভুক্ত হবে কি হবে না আসলে মূলত নির্ভর করে আমরা সমন্বিত ক্রয় একটা দফা আছে, যদি সমন্বিত ক্রয় উদ্দীপকে থাকতো তাহলে সমাপনী মজুদ পণ্য মূলত আসলে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হইতো, যেহেতু আমরা উদ্দীপকটার মধ্যে সমন্বিত ক্রয় পাই নাই
যা আমরা এর জন্য সমাপনী মজুদ পণ্যটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। আমরা এইগুলো যে সকল হিসাব অন্তর্ভুক্ত হবে না, আমরা ক নাম্বার সমাধানটা আমরা করলাম। আমরা এখানে কি কি যায় আমরা মানে অন্তর্ভুক্ত হবে না এগুলো দেখলাম। এবার আমরা রেওয়া মিল প্রস্তুত করার জন্য আমরা দেখো প্রথমেই আমরা শিরোনাম আসবে, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম, তাহলে জুবলি এন্টারপ্রাইজ রেওয়া মিল, এর তারিখ 31 ডিসেম্বর 2017। আমরা ক্রমিক নম্বর দিছি, হিসাবের নাম দিছি এবং খতিয়ান পৃষ্ঠা, এবং এটা যে পৃষ্ঠা খতিয়ান করা হয় পৃষ্ঠার নাম থাকে। মূলত আমরা যেহেতু কাল্পনিক অঙ্ক করি এক্ষেত্রে এটা খালি থাকে। ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা আমরা পূর্বে রেওয়া মিল প্রস্তুতের নিয়মাবলী আমরা ক্লাসে বুঝাচ্ছি, তোমরা অবশ্যই মনে আছে। আমরা এখন আমরা রেওয়া মিলটা প্রস্তুত করবো। দেখো মূলধন, তাহলে এটা রেওয়া মিল আমরা ক্রেডিট দিকে গেছে। আসবাবপত্রের সম্পদ এটাও ডেবিট দিকে আসছে। প্রাপ্য বিল এটাও সম্পদ আমার ডেবিট দিকে আসছে। পদয় বিল এটা আমার চলতি দায় রেওয়া মিলের ক্রেডিট পাশে গেছে। সাধারণ সঞ্চিতি আমরা পূর্বেই বলছি আর্থিক অবস্থা মজবুত করার জন্য, মূলধনের ঘাটতি পূরণ করার জন্য বাৎসরিক নিট লাভ থেকে যে তহবিল গঠন করা হয় মূলত সাধারণ সঞ্চিতি বলা হয় অথবা সঞ্চিতি তহবিল বলা হয়ে থাকে। এটাও যেহেতু লাভের একটা অংশ, সুতরাং এটা আমরা ক্রেডিট পাশে যাবে। মজুদ পণ্য 1 প্রারম্ভিক মজুদ এটা আমাদের মুনাফা জাতীয় ব্যয় ধরে আমরা ডেবিট পাশে নিছি। পুরি আমরা এটাও একটা খরচ। পুরিন সঞ্চিতি আমরা একটা সম্পদের বিপরীত সঞ্চিতি, যার কারণে এটা আমাদের রেওয়া মিলে ক্রেডিট পাশে গেছে। দালান কোটা এটাও আমাদের সম্পদ, দেখো আমরা ডেবিটে আসছি। দেনাদার এটাও আমার চলতি সম্পদ, এটাও ডেবিটে আসছে। পাওনাদার আমরা রেওয়া মিলে ক্রেডিট পাশে গেছে। বেতন যেহেতু এটা মুনাফা জাতীয় ব্যয়, যত ব্যয় হোক সবগুলো ব্যয় খতিয়ানে ডেবিট জেড হয় এবং রেওয়া মিলে ডেবিট পাশে অন্তর্ভুক্ত হয়। অনুপর্যিত সেবা আয় মূলত এটা আয়ের অগ্রিম, মানে আমরা সেবা দেওয়ার পূর্বেই আমাদের টাকাটা আমরা গ্রহণ করেছি, পারছি, প্রাপ্তি হয়েছে, যার কারণে এটা চলতি একটা দায়, আমরা এটা রেওয়া মিলে ক্রেডিট পাশে যাবে। ব্যাংক জমা অতিরিক্ত এটাও আমার একটা চলতি দায়, আমরা এটাও আমরা ক্রেডিট পাশে নিছি। নগদ তহবিল এটা একটা সম্পদ, চলতি সম্পদ, হাতে নগদ বোঝায়, এটা আমরা ডেবিট পাশে নিছি। বিমা খরচ, বিমা প্রিমিয়াম এটি একই, এখানে শুধু বিমা দেওয়া আছে, এটাও আমাদের একটা খরচ, এটাও ডেবিট। এখানে দেখো একটা অনিশ্চিত হিসাব আছে। অনিশ্চিত হিসাবটা হলো একটা সাময়িক হিসাব। এটা যদি আমরা দেখা গেছে যে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করতে যদি ব্যর্থ হয়, অর্থাৎ হিসাব রক্ষক যদি কোনো কারণে অনিশ্চিত সত্ত্বেও যদি কোনো ভুল করে থাকে, তাহলে দেখা গেছে যে হয়তো জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর অথবা খতিয়ানে উদ্বৃত্ত নির্ণয় অথবা খতিয়ান থেকে রেওয়া মিল প্রস্তুতের সময় হিসাব স্থানান্তর, এগুলো যদি কোনো কারণে ভুল হয়, তাহলে আমরা সঠিকভাবে মানে রেওয়া মিলটা প্রস্তুত করার পরেও যদি অনিশ্চিত হিসাব হয়, তাহলে এই অনিশ্চিত হিসাবটা আমরা আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে আমরা অনিশ্চিত হিসাব লিখে আমরা যেই করে কম ঠিক ওই করে যত টাকা কম বসে আমরা উভয় যোগফলটা সমান করব। এখানে দেখো আমরা ডেবিট পাশে আছে আমরা 2,23,000 টাকা, কিন্তু ক্রেডিট পাশে যোগফলটা 2,00,000 আমরা 13,000 টাকা। তাহলে দেখা গেল ডেবিট পাশে আমরা টাকা বেশি আর ক্রেডিট পাশে টাকা 10,000 টাকা কম। অনিশ্চিত হিসাব লেখার ক্ষেত্রে একটা লক্ষ্য রাখতে হবে যে উদ্দীপকে আমাদের মূলধন আছে কিনা। যদি কোনো কারণে কখনো আমাদের ক্রেডিট পাশে অনিশ্চিত হিসাব হয়, যদি মূলধন না থাকে, তাহলে অনিশ্চিত হিসাবের পরিবর্তে মূলধন হিসাব লিখতে হয়। যেহেতু আমাদের উদ্দীপকটা বা প্রশ্নটার মধ্যে মূলধন আছে, তাইলে আমরা এক্ষেত্রে অনিশ্চিত হিসাব লিখতে পারি। তাহলে আমরা ডেবিটের যোগফল থেকে ক্রেডিটের যোগফলটা পার্থক্যটা কত? 10,000। তাহলে আমরা ক্রেডিট দিকে 10,000 টাকা যখন বসাইলাম, তাহলে আমরা কি হয়ে গেল 2,23,000, 2,23,000। এই আমাদের রেওয়া মিলটা আমরা প্রস্তুত করলাম। আশা করি তোমরা উপকৃত হয়েছো। আমরা এবার পরবর্তী ঘ নাম্বার প্রশ্নে আমরা একটু যাই। ঘ নাম্বার প্রশ্নটা বলছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তাহলে মূলধন জাতীয় ব্যয় আমরা চতুর্থ অধ্যায় আমরা অবশ্যই পড়ে আসছি যে মানে মূলধন জাতীয় ব্যয় যে ব্যয়টা বারবার হয় না, একবার হয়, যে ব্যয়টার কারণে সম্পদ অর্জিত হয়, সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি পায়, বড় ধরনের মেরামত হয়, সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য যদি আমরা বড় ধরনের মেরামত করে থাকি তা মূলধন জাতীয় ব্যয় হয়। তাহলে দেখো এখানে আমাদের উদ্দীপকটার মধ্যে মূলধন জাতীয় ব্যয় দুইটা আছে, একটা হলো আসবাবপত্র সাজসজ্জা সরঞ্জাম আর একটা হলো দালান কোঠা। আমরা এই দুইটা যোগ করার পর আমরা আসলো কত রেজাল্ট? আমরা 95,000 টাকা। তাহলে আমরা মূলধন জাতীয় ব্যয় আমরা পেয়ে গেলাম 95,000 টাকা। তোমরা মনে রাখো যত স্থায়ী সম্পদ আছে, স্থায়ী সম্পদ অর্জনজনিত যত ব্যয় আছে সবগুলো মূলত হইল মূলধন জাতীয় ব্যয়। আমরা নেক্সট মুনাফা জাতীয় ব্যয়। এবার মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে হলে আসলে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কি? আমরা যে পণ্যটা আমরা বিক্রি করছি ওই পণ্যটা অর্জন করতে আমার কত টাকা ব্যয় হয়েছে
এইটাকে বলা হয় মূলত বিক্রিত পণ্যের ব্যয়। নিচে দেখো একটা সূত্র আছে, আমরা জানি বিক্রিত ব্যয় প্রারম্ভিক মজুদ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমাপনী মজুদ। আমরা এই সূত্রটা তোমাদের জানার জন্যই আমরা একটু কি করলাম, আমি নিচে একটু দেখাই দিলাম যে প্রারম্ভিক মজুদ, তাহলে আমরা উদ্দীপকে প্রারম্ভিক মজুদ পণ্য আছে কত, আমরা 40,000 টাকা। সূত্র অনুযায়ী নিট ক্রয় আমাদের এখানে এই অঙ্কটা উদ্দীপকে ক্রয় সংক্রান্ত বা ক্রয় এই ধরনের কোনো এন্ট্রি নাই, তাহলে আমরা কি আছে মাইনাস সমাপনী মজুদ আছে। তাহলে প্রারম্ভিক মজুদ থেকে আমরা সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়ার পর যে টাকাটা থাকে মূলত এই টাকাটাই হলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। এবার আসো আমরা কুরিং, একটা কুরিং এটা হলো আমাদের দেনাদার থেকে যে টাকাটা আদায়যোগ্য নয়, এটাকে বলা হয় কুরিং। এবার আসো এটার থেকে আমরা কুরিং সঞ্চিতি বাদ দিছি। এই কুরিং সঞ্চিতিটা পূর্বে এই কুরিং জনিত ক্ষতির জন্য আমরা একটা তহবিল রাখছি। যেহেতু এখন কুরিং আমাদের 5,000 টাকা হয়েছে, পূর্বে যেহেতু কুরিংয়ের জন্য একটা সঞ্চিতির ব্যবস্থা আছে 3,000, তাইলে আমার এই চলতি বছরে ব্যয় হয়েছে শুধু আমরা কুরিং বাবদ খরচ হইল 2,000 টাকা। তাইলে আমরা এখানে পাইলাম কুরিং জনিত ক্ষতি বা লস হলো আমার 2,000 টাকা। তাহলে দেখো মুনাফা জাতীয় ব্যয় বেতন আছে আমাদের 5,000 আর বিমা পাইলাম আমরা 8,000, তাহলে এই টোটাল যোগ করলে আমাদের হয় 20,000। তাহলে আমরা কি পাইলাম, মুনাফা জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করা আমরা শিখলাম। এবং তাইলে আমরা এই উদ্দীপকটা বা রেওয়া মিলটা থেকে আমরা কি জানলাম, আমরা অনেকগুলো হিসাব সম্পর্কে জানতে পারলাম, কোনগুলো হিসাব অন্তর্ভুক্ত হবে বা হবে না তা বুঝলাম, এবং মূলধন জাতীয় ব্যয় কীভাবে নির্ণয় করতে হবে, মুনাফা জাতীয় ব্যয় কীভাবে নির্ণয় করতে হবে, আমরা রেওয়া মিলটা বা কীভাবে প্রস্তুত করতে হবে, এগুলো আমরা জানলাম। তাইলে এবার একটু আমরা দেখো, যেহেতু করোনা ভাইরাস একটা মহামারী একটা শুরু হয়ে গেছে দেশের সবখানেই, এটা নিয়ে খুব একটা বিপদ বা আমরা ভয়ে থাকি, তারপরে আমরা এই করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমরা কি করতে হবে, আমরা ঘরে থাকতে হবে, নিরাপদে থাকতে হবে, নিজে সচেতন হতে হবে এবং অন্যকেও সচেতন হতে আমরা সাহায্য করব, যাতে এই করোনা থেকে আমরা বাঁচতে পারি। আজ এতটুকুই থাকুক, আল্লাহ হাফেজ।